হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? 10 মিনিট স্কুলের আজকের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র থেকে। আজকে আমরা শিখব সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা এবং বিপরীত দাখিলার মধ্যকার পার্থক্যগুলো নিয়ে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু সমাপনী দাখিলা। তো সমাপনী শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় শেষ নামের একটা শব্দ চলে আসে। সমাপনী দাখিলার সাথে বা সমাপনী শব্দটার সাথে দি এন্ড খুব ভালোভাবে জড়িত। আমরা যখন কোনো ইভেন্ট আয়োজন করতে দেখি, যেমন ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এটার একটা উদ্বোধনী অনুষ্ঠান থাকে আর একটা সমাপনী অনুষ্ঠান থাকে। উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ইভেন্টটাকে আয়োজন শুরু করা হয় এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আয়োজনটিকে শেষ করা হয়। সমাপনী দাখিলার ক্ষেত্রেও এই অর্থগুলো কিন্তু একই রকম ভাবে ব্যবহার করা হয়। একটা হিসাবকালের শেষেই সাধারণত সমাপনী দাখিলা দেওয়া হয়। একটা প্রতিষ্ঠানের জন্য সমাপনী দাখিলা দেওয়া বাধ্যতামূলক, এটি হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ। তো সমাপনী দাখিলা কি, এই জিনিসটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই, একটা প্রতিষ্ঠানের নামিক বা অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করে মালিকানা সত্ত্ব মূলধন হিসাব বা জমাকৃত মুনাফা হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয়, সাধারণত তাদেরকেই সমাপনী দাখিলা বলে। সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি সাধারণত নামিক বা অস্থায়ী হিসাব অর্থাৎ আয়, ব্যয় এবং উত্তোলন হিসাবের জন্য দেওয়া হয়। সমাপনী দাখিলা কিন্তু কোনো বাস্তব হিসাব যেমন সম্পদ বা দায়ের জন্য দেওয়া হয়। সমাপনী দাখিলা মূলত দেওয়া হয় আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাবের জন্য। সমাপনী দাখিলার মাধ্যমে এই হিসাবগুলোকে বন্ধ করে, অর্থাৎ নামিক হিসাবগুলোকে বন্ধ করে কিন্তু আমরা মালিকানা সত্ত্ব হিসাবে স্থানান্তর করে দিই। তো সমাপনী দাখিলা এবং এই যে ক্লোজিং এন্ট্রিজ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ, বাংলায় সমাপনী দাখিলা, এই বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নামিক হিসাবগুলোকে বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় মূলত তাকেই সমাপনী দাখিলা বলে। তো চলো বন্ধুরা, এখন আমরা একটু জেনে নিই যে সমাপনী দাখিলা দেওয়ার নিয়মগুলো আসলে। তো আমরা প্রথমেই জেনেছি যে সমাপনী দাখিলা আসলে দেওয়া হয় মূলত আয়বাচক, ব্যয়বাচক বা উত্তোলন হিসাবের জন্য। নিট লাভ এবং নিট মুনাফাকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। এই যে আমরা বলছি সমাপনী দাখিলা দেওয়া হয়, এখন আমরা সেটিকে কিভাবে দেব এটা নিয়ে একটু আলোচনা করা যায়। এখানে দেখো যে আমাদের যে আয় জাতীয় হিসাবগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে পারি। আমরা জানি আয় জাতীয় হিসাবগুলোর জন্য সাধারণত ক্রেডিট হয় বা ক্রেডিট দিকটা বৃদ্ধি পায়। আমরা যখন এই জিনিসটাকে সমাপন বা বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু এই সংশ্লিষ্ট হিসাবগুলো আমাদের থেকে হ্রাস পেয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই যে হিসাবগুলো হ্রাস পাচ্ছে, এই হিসাবগুলোকে আমরা জড়ো করছি কোথায়? আমরা জড়ো করছি আয় সারাংশ হিসাবে। এই কারণে যে সংশ্লিষ্ট আয়গুলো যেহেতু কমে যাচ্ছে, আমরা জানি আয় বাড়লে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট, এই জন্য সংশ্লিষ্ট আয়কে ডেবিট করা হয়েছে এবং এই আয়গুলোকে একত্রে জড়ো করে যেহেতু আয় সারাংশ হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আয় সারাংশ হিসাবকে আমরা এখানে ক্রেডিট করে দিচ্ছি। একইভাবে ব্যয় জাতীয় হিসাবগুলোর জন্য কিভাবে সমাপনী দাখিলা দেওয়া হচ্ছে সেটা একটু দেখি। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে সাধারণত ডেবিট হয়। এখন যেহেতু আমরা ব্যয়গুলোকে বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ ওই সংশ্লিষ্ট হিসাবগুলো হ্রাস পেয়ে যাচ্ছে, তাই কিন্তু সেই সংশ্লিষ্ট আয়গুলোকে আমরা সংশ্লিষ্ট ব্যয়গুলোকে কি করছি বলো দেখি, এখানে ব্যয় হবে, সেই সংশ্লিষ্ট ব্যয়গুলোকে আমরা ক্রেডিট করে দিচ্ছি। এবং এই যে আমরা সংশ্লিষ্ট ব্যয়গুলোকে হ্রাস করে দিয়ে আমরা এগুলোকে জড়ো করছি কোথায়? আয় সারাংশ হিসাবে। এই কারণে কিন্তু আয় সারাংশ হিসাবকে আমরা কি করব বলতো? এই কারণে আমরা আয় সারাংশ হিসাবকে ডেবিট করে দিচ্ছি। যেহেতু আমাদের ব্যয় কমে যাচ্ছে, এখানে সংশ্লিষ্ট ব্যয় হবে, সংশ্লিষ্ট ব্যয়কে আমরা ক্রেডিট করে আয় সারাংশকে যেহেতু আয় সারাংশ হিসাবে যেহেতু সেই ব্যয়গুলোকে আমরা জড়ো করছি, সেহেতু আয় সারাংশ হিসাবে আমরা সেটাকে ডেবিট করে দিচ্ছি। অর্থাৎ আয় জাতীয় হিসাবগুলো বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়, সংশ্লিষ্ট আয়গুলোকে ডেবিট করা হয় এবং এই আয়গুলোকে জড়ো করে বা একত্রিত করে আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করা হয়। ব্যয় জাতীয় হিসাবগুলোর জন্য সংশ্লিষ্ট ব্যয়গুলোকে, এখানে ব্যয় হবে, সংশ্লিষ্ট ব্যয়গুলোকে ক্রেডিট করা হয় এবং এই ব্যয়গুলোকে জড়ো করে বা একত্রিত করে আয় সারাংশ হিসাবে ডেবিট করা হয়। এছাড়াও আরো কিছু হিসাবের জন্য কিন্তু আমরা এরকম সমাপনী দাখিলা দিই। এখন দেখো, আমরা যদি আমাদের একটা প্রতিষ্ঠানে মুনাফা হয়, তাহলে সেই মুনাফা হিসাবকে বা নিট লাভকে বন্ধ করার জন্য আমরা কিভাবে সমাপনী দাখিলা দেব।
তো আয় বিবরণীতে মুনাফা স্থানান্তরের জন্য সাধারণত আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয় এবং মূলধন বা আয় বিবরণীকে ক্রেডিট করা হয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া বুঝলাম ডেবিট করা হয়, ক্রেডিট করা হয়, কিন্তু কেন করা হয়? এই ব্যাপারটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। এই যে দেখো, আমরা যে এর আগে আয় সংশ্লিষ্ট আয়গুলোকে আয় সারাংশ হিসাবে জড়ো করেছিলাম, আবার সংশ্লিষ্ট ব্যয়গুলোকেও আয় সারাংশ হিসাবে জড়ো করেছিলাম, সেই ব্যাপারটা কিভাবে হয়েছে আমরা যদি দেখি যে দেখো, এই যে কখন একটা প্রতিষ্ঠানের মুনাফা হয় বা নিট লাভ হয়, যখন প্রতিষ্ঠানে সাধারণত ব্যয়ের চেয়ে আয়টা বেশি হয়, অর্থাৎ ব্যয় ডেবিট, আয় ক্রেডিট। যখন এই ডেবিটের চেয়ে ক্রেডিটটা বেশি হবে, তখন কিন্তু এটা বোঝাবে যে ওই প্রতিষ্ঠানটার জন্য এটা একটা মুনাফা বা নিট লাভ হিসাবে কাজ করছে। এখন সেই মুনাফার জন্য যখন আমরা সমাপনী দাখিলা দিচ্ছি, তখন যেহেতু আয় সারাংশ হিসেবে ক্রেডিট রেট ছিল, এখন সেটা যেহেতু কমে যাচ্ছে বা সেই হিসাবটা যেহেতু বাতিল করে দেওয়া হচ্ছে, তাই আয় সারাংশকে আমরা ডেবিট করে দিচ্ছি। আর এই আয় সারাংশ হিসাবে যে ক্রেডিট যে নিট লাভটা রয়েছে, সেটা যেহেতু আমার মূলধনকে বাড়িয়ে দিচ্ছে, তাই আমরা সেই মূলধন বা আয় বিবরণীকে কি করছি? ক্রেডিট করছি, কারণ আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। একইভাবে একটা প্রতিষ্ঠানের কখন ক্ষতি হয়? যখন প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি থাকে, অর্থাৎ ক্রেডিটের চেয়ে ডেবিট জেড বেশি থাকে। একইভাবে আয় বিবরণীতে যদি ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য যখন আমরা সমাপনী দাখিলা দেব, তখন কি হবে দেখো তো, তখন যেহেতু আমাদের আয় সারাংশ ডেবিট বেশি ছিল, কারণ ক্রেডিটের চেয়ে ব্যয় যেহেতু বেশি ছিল, ডেবিট জেডটা বেশি ছিল, সেই আয় সারাংশ হিসাবটা যেহেতু এখন বাতিল করে দেওয়া হচ্ছে, তাই সেই ডেবিট জেডটা এখানে আমরা আয় সারাংশকে ক্রেডিট করে দিচ্ছি, এবং সেই ডেবিট জেডটা আসলে আমাকে নিয়ে যেতে হচ্ছে মূলধন হিসাবে। যেহেতু একটা প্রতিষ্ঠানের ক্ষতি হলে তার মূলধন কমে যায়, সেহেতু আমরা মূলধনকে কি করছি? ডেবিট করছি। কারণ আমরা জানি ডেবিট ক্রেডিটের সূত্র অনুযায়ী মূলধন বাড়লে ক্রেডিট হয়, আর যখন মূলধন হ্রাস পায় বা কমে যায়, সেটাকে আমরা কি করছি? সেটাকে কিন্তু আমরা ডেবিট করে দিচ্ছি। একইভাবে এখানে দেখো, এই যে উত্তোলন হিসাবের জন্য আমরা জানি যে সমাপনী দাখিলা দিতে হয়, যেহেতু এটি একটি অস্থায়ী বা নামিক হিসাব। তো উত্তোলন করলে সাধারণত ডেবিট হয়, যেহেতু আমরা এই হিসাবটিকে বন্ধ করে দিচ্ছি, তাই সেই উত্তোলন হিসাবটি এখানে হয়ে যাচ্ছে ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট হয়ে যাচ্ছে সমাপনী দাখিলায়। এবং উত্তোলনের কারণে যেহেতু মূলধনটা কমে গেল বা মূলধনটা হ্রাস পেল, সেহেতু সেই মূলধনটা যেহেতু আমাদের কমে যাচ্ছে, আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মূলধন যখন কমে যাচ্ছে, সেই মূলধনটিকে আমরা ডেবিট করে দিচ্ছি। তো এই ছিল বন্ধুরা যে আমরা কিভাবে সমাপনী দাখিলা দেব। তো চলো এখন একটা অঙ্ক দেখার মাধ্যমে বা একটা ছক দেখার মাধ্যমে আমরা বুঝে নেই যে একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে সমাপনী দাখিলাগুলোকে লিপিবদ্ধ করা হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে হালিম ব্রাদার্স, ধরো মিস্টার হালিম ভাইদের একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে একটা সমাপনী দাখিলা দেওয়া হয়েছে প্রকৃত জাবেদায় বা সাধারণ জাবেদায়। তো চলো দেখে নেই সেই প্রতিষ্ঠানটিতে হালিম ভাইদের প্রতিষ্ঠানটিতে কিভাবে আসলে সমাপনী দাখিলা দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখো এখানে সেবা আয়কে ডেবিট করা হয়েছে ৮০,০০০ টাকা, প্রাপ্ত কমিশনকে ডেবিট করা হয়েছে ১০,০০০ টাকা দিয়ে। যেহেতু এগুলোকে আমরা সমাপনী দাখিলা দিচ্ছি, আর আমরা জানি আয় হিসাবে সমাপনী দাখিলায় সংশ্লিষ্ট আয়গুলোকে ডেবিট করা হয় এবং সেই আয়গুলোকে একত্রিত করে বা জড়ো করে আয় সারাংশ হিসাবে সেগুলোকে ক্রেডিট করা হয়। এখানে দেখো সেবায় ৮০,০০০ টাকা, প্রাপ্ত কমিশন ১০,০০০ টাকা ডেবিট করা হয়েছে, এই দুটোকে যোগ করে আয় সারাংশ হিসাবে জড়ো করা হয়েছে। দেখো এই যে ৯০,০০০ টাকা, এই ৮০,০০০ এবং ১০,০০০কে যোগ করে আয় সারাংশ হিসাবে জড়ো করে ক্রেডিট করা হয়েছে ৯০,০০০ টাকা। এখানে আমরা জাবেদার বৈশিষ্ট্য অনুযায়ী একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি যে সেবায় প্রাপ্ত কমিশন হিসাব বন্ধ করা হলো। একইভাবে পরেরটা দেখো, এখানে আয় হবে, আয় সারাংশ হবে, আর নয় আয় সারাংশ। একইভাবে আমরা জানি যে ব্যয়ের জন্য সমাপনী দাখিলা কিভাবে দিতে হয়, যে সংশ্লিষ্ট ব্যয়গুলোকে ক্রেডিট করা হয় এবং সেগুলোকে জড়ো করে আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয়। তো এখানেও দেখো যে বেতন খরচ ৪০,০০০ টাকা, বিমা খরচ ১০,০০০ টাকা, ভাড়া খরচ ২০,০০০ টাকা, সরবরাহ খরচ ১৫,০০০ টাকা। এই বেতন, বিমা, ভাড়া এবং সরবরাহ খরচ এইগুলোকে যোগ করে, এগুলোকে ক্রেডিট করে, এই একত্রিত হিসাবগুলোকে আয় সারাংশ হিসেবে দেখো যোগ করে জড়ো করা হয়েছে যে ৮৫,০০০ টাকা ডেবিট করা হচ্ছে। এখানেও একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে যে খরচ সমূহ আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হলো। তো এই যে বেতন খরচ, বিমা খরচ, ভাড়া খরচ, সরবরাহ খরচকে যোগ করে আয় সারাংশ হিসাবে কি করা হয়েছে? জড়ো করা হয়েছে।
এই অবধি তো আমরা বুঝলাম। এবার দেখো পরেরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা দাখিলা, যে দেখো আমরা আয় সারাংশ হিসেবে আয়গুলোকে জড়ো করে ক্রেডিট করেছিলাম 90,000 টাকা। এরপর সে আয় সারাংশ হিসাবে আবার ব্যয়গুলোকে জড়ো করে ডেবিট করেছে 85,000 টাকা। দেখো এই যে 90,000 টাকা ক্রেডিট করেছিলাম এবং 85,000 টাকা ডেবিট করেছিলাম, এই দুটো হিসাবের ফলে কিন্তু লিপিবদ্ধ করার কারণে কিন্তু আমার ক্রেডিট দিকে এখনো 5,000 টাকা বেশি রয়েছে। আর আমরা জানি একটা প্রতিষ্ঠানের যখন ব্যয়ের চেয়ে বেশি হয় সেটা একটা প্রতিষ্ঠানের জন্য নিট লাভ বা মুনাফা হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এই যে ক্রেডিট যে 5,000 টাকা রয়েছে এটি কিন্তু আমাদের জন্য এক রকমের নিট লাভ। এই কারণেই কিন্তু দেখো এখানে নিট লাভ মূলধন হিসেবে স্থানান্তর করে কিভাবে দাখিলা দেওয়া হয়েছে, যে যেহেতু আয় সারাংশ হিসাবটা ক্রেডিট জেড ছিল সেহেতু এবার এটাকে বাতিল করে দেবো, এটাকে ডেবিট করা হয়েছে ওই 90,000 থেকে বিয়োগ 85,000 টাকা। এই যে 5,000 টাকা নিট লাভ এটাকে হচ্ছে আমার আয় সারাংশ হিসাব যেহেতু ক্রেডিট ডেট ছিল এখন আমি সেটাকে বাতিল করে দিচ্ছি, তাই এটাকে ডেবিট করা হয়েছে 5,000 টাকা দিয়ে। একই পরিমাণ অর্থ দিয়ে যেহেতু এটা আমার নিট লাভ ছিল, এটা যেহেতু আমরা এখন মূলধন হিসেবে স্থানান্তর করবো, আর আমরা জানি নিট লাভের কারণে মূলধন বৃদ্ধি পায় আর মূলধনের কারণে কি হয়, ক্রেডিট হয়। মূলধন বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র অনুযায়ী ক্রেডিট হয়, এই কারণে কিন্তু আমরা মূলধনকে ক্রেডিট করছি 5,000 টাকা দিয়ে। তো এই ছিল। আর এই যে এখানে দেখো এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট দাখিলা দেওয়া হয়েছে যে মূলধন। এখানে দেখো উত্তোলন জীবন বীমা কিন্তু এক মালিকানা প্রতিষ্ঠানের জন্য এক রকমের উত্তোলন হিসেবে কাজ করে। তো হালিম ব্রাদার্স এর যে মালিকরা ছিল তারা কিন্তু উত্তোলন করেছে 10,000 টাকা এবং জীবন বীমার জন্য যেটা এক রকমের উত্তোলন সেখানেও দিয়েছিল 10,000 টাকা। এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উত্তোলন ও জীবন বীমা মূলধন হিসাবে স্থানান্তর করে বন্ধ করা হবে। আমরা জানি যে উত্তোলন হিসাবের সমাপনী দাখিলা হচ্ছে যে মূলধনটা ডেবিট করবো যেহেতু এটা কমে যাচ্ছে আর উত্তোলনকে ক্রেডিট করবো। তো উত্তোলন এবং জীবন বীমাকে 10,000 টাকা করে এখানে দেখো যে ক্রেডিট করা হয়েছে এবং এই দুটোকে যোগ করে আমরা যেহেতু এই দুটোর কারণে আমাদের মূলধন কমে যাচ্ছে, আর আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট হয়, এই দুটোকে যোগ করে আমরা মূলধন ডেবিট করছি দেখো এই যে 20,000 টাকা। আশা করি তোমরা সমাপনী দাখিলার প্রাথমিক ধারণা এবং যে আমরা যে বিস্তারিত এবং স্পষ্ট একটা ধারণা পেলাম সেটি সম্পর্কে বুঝতে পেরেছ। সমাপনী দাখিলা একটা প্রতিষ্ঠানে কিভাবে দেওয়া হয় এটি সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেওয়া হবে। এখন এই যে আমরা সমাপনী দাখিলা পড়লাম, এই সমাপনী দাখিলার সাথে আসলে সমন্বয় দাখিলা এবং বিপরীত দাখিলা এগুলোর মধ্যকার যে পার্থক্য রয়েছে, যে দ্বন্দ্ব রয়েছে, যে অমিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। এই যে পার্থক্যগুলো আলোচনা করব এর মাধ্যমে কিন্তু তুমি সমাপনী দাখিলা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পেতে পারো। তো চলো বন্ধুরা আমরা যদি এখন সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলার মধ্যকার পার্থক্যগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো সমন্বয় দাখিলা জিনিসটা আসলে সমন্বয় দাখিলা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালের বকেয়া যে আয় ব্যয় থাকে বা অগ্রিম যে আয় ব্যয় থাকে বা বাদ পড়া দফাগুলোকে হিসাবভুক্ত করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য বা এই হিসাবগুলোকে সমন্বয় করে যে দাখিলা দেওয়া হয় মূলত তাকেই সমন্বয় দাখিলা বলে। অপরদিকে একটা হিসাবকাল শেষে ওই নির্দিষ্ট হিসাবকালের অস্থায়ী বা নামিক হিসাবগুলোর জন্য অর্থাৎ আয় ব্যয় এবং উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকেই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি বলে। সমন্বয় দাখিলা দেওয়া হয় সাধারণত হিসাবকাল শেষে এবং সমাপনী দাখিলাও একটা প্রতিষ্ঠানে যখন কারবার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সাধারণত হিসাবকাল শেষে সমাপনী দাখিলাটা দেওয়া হয়ে থাকে। সমন্বয় দাখিলার দেখো ভিত্তি কি, হিসাবকাল ধারণা, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, আয় স্বীকৃতি নীতি এবং নীলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতির উপর ভিত্তি করে কিন্তু এই যে সমন্বয় দাখিলা আমরা দিয়ে থাকি। অপরদিকে দেখো যে সমাপনী যে দাখিলা রয়েছে সেগুলো কিন্তু হিসাবকাল ধারণা, আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি বা নীলকরণ নীতি অনুযায়ী দেয়া হয়ে থাকে। এবার আমরা যদি একটু উদ্দেশ্যের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে সমন্বয় দাখিলা মূলত দেওয়া হয় একটা নির্দিষ্ট হিসাবকালের একটা প্রতিষ্ঠানের যে নির্দিষ্ট হিসাবকাল থাকে সেই হিসাবকালের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য। পক্ষান্তরে সমাপনী দাখিলা কেন দেওয়া হয়? সমাপনী দাখিলা দেওয়া হয় একটা নির্দিষ্ট হিসাবকালের যে সকল আয় বা ব্যয়বাচক হিসাব থাকে, উত্তোলন থাকে, নিট লাভ বা নিট ক্ষতি থাকে, এই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। এই যে সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলার কথা বলছি এই দুটো কিন্তুই হিসাব চক্রের একদম আবশ্যিক ধাপ। সমন্বয় দাখিলা হচ্ছে হিসাব চক্রের ষষ্ঠ ধাপ এবং অপরদিকে সমাপনী দাখিলা হচ্ছে একটা হিসাব চক্রের নবম ধাপ।
একটা প্রতিষ্ঠানে কিন্তু সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলা দুটোই বাধ্যতামূলকভাবে দিতে হয়। তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলার মধ্যকার অমিল। এখন আমরা দেখব যে বিপরীত দাখিলার সাথে এবং সমাপনী দাখিলার মধ্যে আসলে কি পার্থক্যগুলো রয়েছে। আশা করি বিপরীত দাখিলা সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে পূর্ববর্তী ক্লাসগুলো করার কারণে। যদি না থাকে, এখন আমরা আরেকবার একটু ঝালিয়ে নেব এই কনসেপ্টটি, যে বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলার মধ্যে আসলে অমিলগুলো কোথায়, দুটোর মধ্যে দ্বন্দ্ব কোথায়। তো বন্ধুরা, বিপরীত দাখিলা জিনিসটা কি একটু মনে করার চেষ্টা করো। বিপরীত দাখিলা হচ্ছে এক রকমের উল্টো দাখিলা, অর্থাৎ অপোজিট এন্ট্রি, বিপরীত দাখিলা। তো কিসের উল্টো দাখিলা? বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলার উল্টো দাখিলা। সাধারণত একটা হিসাবকালের শুরুতে সমন্বয় দাখিলার উল্টো যে দাখিলা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা। অপরদিকে সমাপনী দাখিলা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকেই সমাপনী দাখিলা বলে। সমন্বয় দাখিলা থেকেই মূলত বিপরীত দাখিলা তৈরি করা হয়। অপরদিকে ব্যয় মিলের যে হিসাব খাতসমূহ রয়েছে সেগুলো থেকে অস্থায়ী হিসাবগুলোকে বা নামিক হিসাবগুলোকে, অর্থাৎ আয় ব্যয় এবং উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। বিপরীত দাখিলা দেওয়া কিন্তু কোনো প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। বিপরীত দাখিলা একটা প্রতিষ্ঠান চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। তবে কেন দেয়? দেয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের হিসাব নিকাশকে সহজ করার জন্য। অর্থাৎ বিপরীত দাখিলা হিসাব চক্রের সর্বশেষ এবং ঐচ্ছিক ধাপ, যা পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হয়। হিসাব বিজ্ঞানীরা বিপরীত দাখিলাকে হিসাবকালের শুরুতে দেয়। অপরদিকে সমাপনী দাখিলা কিন্তু হিসাব চক্রের আবশ্যিক ধাপ এবং হিসাব চক্রের নবম ধাপ। কোনো কারবার প্রতিষ্ঠান বন্ধ করার সময় বা হিসাবকাল শেষে কিন্তু এই যে সমাপনী দাখিলা দেওয়া হয়। বিপরীত দাখিলা শুধু আয় ব্যয় হিসাব লিপিবদ্ধ করার সময়, অর্থাৎ কোনো সমন্বয় জাবেদার কারণে যদি সম্পদ বৃদ্ধি পায় বা দায় বৃদ্ধি পায়, সাধারণত সেই সমন্বয় জাবেদাগুলোর জন্যই বিপরীত দাখিলা দেওয়া হয়। অপরদিকে দেখো যে সমাপনী দাখিলা একটা হিসাবকাল শেষে সকল আয় ব্যয় সমূহ উত্তোলন বা নিট লাভ এবং নিট ক্ষতি বন্ধ করার জন্য কিন্তু সমাপনী দাখিলা দেওয়া হয়। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা এখন একটু বিপরীত দাখিলা সমাপনী দাখিলার পার্থক্য বোঝার চেষ্টা করি, তাহলে দেখো যেখানে রয়েছে যে উদাহরণস্বরূপ যে বেতন খরচ ৮,০০০ টাকা বকেয়া রয়েছে, এর সমন্বয় জাবেদা কি হবে? যে বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। তো আমরা কি জানি যে বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলার উল্টো দাখিলা, অপোজিট দাখিলা। তো এটিকে যদি আমরা সমন্বয় দাখিলা দিই, তখন দেখো যে যেহেতু এখানে বেতন হিসাব ডেবিট রয়েছে, তো বিপরীত দাখিলায় বেতন হিসাবকে আমরা ক্রেডিট করে দেবো, এবং বকেয়া বেতন হিসাব যেহেতু এখানে ক্রেডিট রয়েছে। বিপরীত দাখিলার উল্টো, যেহেতু সমন্বয় দাখিলার উল্টো দাখিলায় বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা আমরা এটা কি করবো? এখানে বকেয়া বেতন হিসাব সমন্বয় দাখিলায় ক্রেডিট রয়েছে, বিপরীত দাখিলায় বকেয়া বেতনকে আমরা ডেবিট করে দেবো। তো সমাপনী দাখিলা আবার কিভাবে দেওয়া হয় সেটা যদি এখন একটা উদাহরণের মাধ্যমে দেখি, এখানে দেখতে পারবে যে রেওয়া মিলে দেওয়া রয়েছে বেতন খরচ 15,০০০ টাকা। তো এর হচ্ছে সমাপনী দাখিলা হচ্ছে যেহেতু বেতন খরচটা ডেবিট, এখন এটিকে যেহেতু আমি আয় সারাংশ হিসাবে স্থানান্তর করবো, তো আয় সারাংশ হিসাবটা বৃদ্ধি পেয়ে আমার ডেবিট হচ্ছে এখানে 15,০০০ টাকা, এবং বেতন হিসাবটা যেহেতু আমি বাতিল করে দিচ্ছি সমাপনী দাখিলার মাধ্যমে, তো সেটিকে আমি ক্রেডিট করছি 15,০০০ টাকা। এইভাবেই মূলত সমাপনী দাখিলা দেওয়া হয়। তো আশা করি বন্ধুরা তোমরা সমাপনী দাখিলা নিয়ে একটা স্পষ্ট ধারণা আজকের ক্লাস থেকে পেলে। সমাপনী দাখিলা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে একটা প্রতিষ্ঠানের অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে বন্ধ করে মূলধন বা জমাকৃত মুনাফা হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয়, মূলত তাকেই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি বলে। সমাপনী দাখিলা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ, এটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে দিতে হয়। তো আজকে আমরা এই সমাপনী দাখিলার প্রাথমিক এবং বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং সমন্বয় এবং বিপরীত দাখিলার সাথে সমাপনী দাখিলার যে অমিল রয়েছে, যে পার্থক্যগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে শিখলাম। তো আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে।